অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে এসে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই চুক্তি নিয়ে নানা সমালোচনা দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই চুক্তিতে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্রভাবই দেখা যাচ্ছে এবং সুবিধা না, এটি বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিল্পায়ন এবং পরবর্তী সরকার ক্যারি অন যদি না করেন, দ্যাট কেস স্যার আপনাদের প্রমিসেস কি হবে? চুক্তিতে কি রয়েছে, কেন এত উত্তেজনা, কেন এত আলোচনা, এত সমালোচনা? এই বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের করা পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে নানা বিতর্কের। আজ আমরা কথা বলবো 2026 সালের মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে। বাইরে থেকে দেখতে এটা দারুণ একটা ডিল মনে হলেও এর ভেতরে কিন্তু অনেক প্যাঁচ লুকিয়ে আছে। তো এই পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোবো। দেখব কিভাবে এই চুক্তির জন্ম হলো, এর সহজ সরল সুবিধাগুলো কি, আবার এর পেছনের লুকানো খরচটাই বা কতটুকু। এরপর আমরা দেখব এর ফলে কোন নতুন জোট তৈরি হলো, আর সবশেষে লাভ ক্ষতির পুরো হিসাবটা মেলানোর চেষ্টা করব। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আচ্ছা, এই চুক্তির দরকারটা পড়ল কেন? সত্যি বলতে বাংলাদেশ তখন এমন এক অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিল যে এই আলোচনাটা শুরু করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। গল্পটা শুরু হয় 2013 সালের টিকফা চুক্তি দিয়ে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়তেই থাকে। কিন্তু আসল সমস্যাটা শুরু হয় 2025 সালে। হুট করে ট্যারিফ বাড়িয়ে 37% করে দেওয়া হলো। ভাবুন একবার, দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতটা একেবারে খাদের কিনারে এসে দাঁড়ালো। এই অবস্থা থেকেই কিন্তু নতুন একটা চুক্তির জন্য কথাবার্তা শুরু করতে বাংলাদেশ একরকম বাধ্য হয়। 37%, এটা বাংলাদেশের জন্য প্রায় কোমর ভেঙে দেওয়ার মতো একটা ব্যাপার ছিল। তো এই চুক্তিটা ঠিক এই জায়গাতেই একটা সমাধান নিয়ে আসে। শুল্কের হারটা সোজা নামিয়ে আনলো 19%। এটাই ছিল আলোচনার মূল কারণ, বলা যায় একটা লাইফ লাইন। আচ্ছা, এই যে চাপ কমানো হলো, এর সরাসরি সুবিধাগুলো কি কি ছিল? চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। বিশেষ করে রপ্তানি খাতের জন্য এটা কতটা স্বস্তির ছিল। দেখুন, সাধারণ শুল্ক তো 19% নামলই, কিন্তু তার থেকেও বড় একটা খবর ছিল, মার্কিন তুলা দিয়ে যদি পোশাক তৈরি করা হয় তাহলে শুল্ক একেবারে শূন্য। এটা তো পোশাক শিল্পের জন্য একটা বিশাল ব্যাপার, তাই না? তবে হ্যাঁ, এর একটা বিনিময়ও ছিল। মার্কিন পণ্যকে বাংলাদেশের বাজারে অনেকটা ভিআইপি ট্রিটমেন্ট বা অগ্রাধিকার দিতে হয়েছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই যে এত সব সুবিধা, এর আড়ালে কিন্তু বেশ কিছু জটিল আর ঝুঁকির শর্ত লুকিয়েছিল। চলুন এবার চুক্তির সেই সব অংশে একটু ঢুমারা যাক, যেগুলো সাধারণত প্রথমবার পড়লে চোখেই পড়ে না। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটা হলো আর্টিকেল 2.3। সহজ ভাষায় বললে এই ধারাটা বলছে, বাংলাদেশ যদি কোনো খাবার আমদানি বন্ধ করতে চায় তাহলে তাকে সায়েন্টিফিক প্রমাণ দিয়ে দেখাতে হবে যে ওটা স্বাস্থ্যের জন্য খারাপ। মানে সামাজিক বা ধর্মীয় কারণ দেখিয়ে আর কোনো পণ্য আটকানো যাবে না। আর এই ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পর্ক প্রডিউসার্স কাউন্সিলের একটা মন্তব্য থেকে। তারা কিন্তু এই ধারাটাকে একটা বিরাট জয় হিসেবে দেখছে। মানেটা পরিষ্কার, তারা ভবিষ্যতে বাংলাদেশের বাজারে ঢোকার জন্য এই আইনি রাস্তায় ব্যবহার করার প্ল্যান করছে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? দুই পক্ষের কাছে এই ধারার দুই রকম মানে। আমেরিকা বলছে এটা ব্যবসার বাধা দূর করার জন্য দরকারি, আর সমালোচকরা বলছেন এটা আসলে ব্যবসার আড়ালে একটা দেশের সামাজিক আর ধর্মীয় মূল্যবোধের ওপর চাপিয়ে দেওয়া একটা নিয়ম। আর্টিকেল 2.5 বিষয়টাকে আরও একটু জটিল করে তুলেছে। এখানে বলা হচ্ছে, সালামি, পেপেরোনি বা প্রসিউটো এই ধরনের নাম ব্যবহার করা হলে সেই পণ্য আমদানি আটকানো যাবে না। এখন সমস্যা হলো, এই নামগুলো তো বিশ্বজুড়েই পর্ক বা শূকরের মাংসের পণ্যের সাথে পরিচিত। তার মানে শুধু নামের কারণে এই পণ্যগুলো আটকানোর সুযোগ আর থাকছে না। এটা একরকম আইনি ফাঁক তৈরি করে দিচ্ছে। তাহলে আসল প্রশ্নটা কিন্তু এটাই, একটা দেশের ধর্মীয় বা সামাজিক বিশ্বাস কি একটা আন্তর্জাতিক যুক্তির, বিজ্ঞানভিত্তিক যুক্তির কাছে হেরে যাবে? বাংলাদেশের জন্য সামনের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এটাই হতে চলেছে। কিন্তু এই চুক্তিটা কিন্তু শুধু আমদানি রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ নয়, এর একটা বিশাল ভূ রাজনৈতিক দিকও আছে। চলুন দেখি কিভাবে এই চুক্তিটা বাংলাদেশকে একটা নতুন দিকে, একটা নতুন জোটের দিকে ঠেলে দিল। $15 বিলিয়ন, অঙ্কটা খেয়াল করুন। বাংলাদেশ কথা দিয়েছে আগামী 15 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই বিপুল টাকার জ্বালানি কিনবে। এর মানে হলো একটা লম্বা সময়ের জন্য জ্বালানির ব্যাপারে বাংলাদেশ আমেরিকার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে। শুধু জ্বালানি না, এর সাথে আরও আছে বছরে $3.5 বিলিয়ন কৃষিপণ্য আর প্রায় $3.25 বিলিয়ন বোয়িং বিমান কেনার চুক্তি। এই সবগুলো কেনাকাটার অঙ্ক যদি একসাথে মেলান তাহলে ছবিটা পরিষ্কার হয়ে যায়। বাংলাদেশ অর্থনৈতিক আর কৌশলগতভাবে পুরোপুরি আমেরিকার দিকে ঝুঁকে পড়ছে। আর সবকিছুর উপরে আছে আর্টিকেল 4.2। এটা সবচেয়ে মারাত্মক একটা ধারা।
এখানে বলা হচ্ছে বাংলাদেশকে তার জাতীয় নিরাপত্তা আর অর্থনৈতিক নীতি আমেরিকার সাথে মিলিয়ে চলতে হবে। এর মানে কি? এর মানে হলো আমেরিকা যদি চীন বা রাশিয়াকে শত্রু মনে করে তাহলে বাংলাদেশের পক্ষে তাদের সাথে স্বাধীনভাবে ব্যবসা বা বিনিয়োগ করাটা খুব কঠিন হয়ে পড়বে। এটা সরাসরি দেশের স্বাধীন পররাষ্ট্রনীতির উপর একটা হস্তক্ষেপ। তো সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এখন সময় হয়েছে এই চুক্তির ভালো আর মন্দ দুটো দিককেই পাশাপাশি রেখে বিচার করার। এটা কি আসলেই অর্থনৈতিকভাবে টিকে থাকার একটা রাস্তা, নাকি নিজের সার্বভৌমত্বকে অন্যের হাতে তুলে দেওয়া? একটা কথা আছে না, দুই দিকেই ধার। এই চুক্তিটা ঠিক সেরকমই। একদিকে এটা দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য জরুরি, আবার অন্যদিকে এর শর্তগুলো দেশের স্বাধীনতার জন্য বিরাট ঝুঁকি তৈরি করছে। এই যে দেখুন, বাজারে ঢোকার বিশাল একটা সুবিধার জন্য বাংলাদেশকে দুটো বড় জিনিস ছাড়তে হচ্ছে। এক, সার্বভৌমত্বের ঝুঁকি নিতে হচ্ছে, আর দুই, আমেরিকার বাজারের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়তে হচ্ছে। এটা একটা খুবই কঠিন লেনদেন। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, ভবিষ্যতে এই চুক্তিকে মানুষ কিভাবে মনে রাখবে? একটা অর্থনৈতিক লাইফলাইন হিসেবে যা দেশের পোশাক শিল্পকে ডুবতে দেয়নি, নাকি সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার প্রথম ধাপ হিসেবে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।